প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটির শিরোনাম প্রিপারেশন অফ বাফার সলিউশনস অ্যান্ড ফাইন্ড দ্য পিএইচ অফ অ্যান আননোন বাফার সলিউশন বাই কালার ম্যাচিং মেথড। এটি একটি আন্ডারগ্র্যাজুয়েট ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল এবং এই ভিডিওটিতে আমি বোঝানোর চেষ্টা করব যে প্র্যাকটিক্যালটা আমরা ল্যাবরেটরিতে কিভাবে করি। এক্সপেরিমেন্টাল ডিটেলসে যাওয়ার আগে এই এক্সপেরিমেন্টের পেছনে যে থিওরিটা আছে সে সম্পর্কে দুটো চারটে কথা একটু জেনে নেওয়া যাক। যেমন একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর আসলে একটা উইক অ্যাসিড অথবা বেস, যেটা কিনা দুটো ডিফারেন্ট কালার শো করে, আয়োনাইজড এবং আনআয়োনাইজড ফর্মে। যেমন ধরা যাক HIN, এটা একটি ইন্ডিকেটর। অ্যাসিড মিডিয়ামে এটা আনআয়োনাইজড অবস্থায় থাকে, HIN অবস্থায় থাকে। যখন আমরা এটাকে বেসিক মিডিয়ামে দেব তখন এটা ডিসোসিয়েট করবে অ্যাজ H+ অ্যান্ড IN-, এবং মজার বিষয় হচ্ছে যে HIN অর্থাৎ অ্যাসিড মিডিয়ামের যে চেহারা এবং বেসিক মিডিয়ামে IN- যে চেহারা, এদের দুটোর কালারটা আলাদা, বর্ণটা আলাদা। তাহলে এই রিয়াকশনটার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাকে আমরা লিখতে পারি KIN, যেটা কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ IN- ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ আনআয়োনাইজড HIN। এটার উপরে যদি আমরা নেগেটিভ লগারিদম নিই এবং রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা পাচ্ছি pH is equals to pKIN plus log concentration of the basic form, তার মানে concentration of IN- divided by concentration of the acidic form, that is concentration of HIN. আমরা জানি pH মানে নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H+, আর pKIN মানে নেগেটিভ লগারিদম অফ KIN। এই ইকুয়েশনটা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিকেটরের যে বেসিক ফর্ম এবং অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশন রেশিও সেটা কিন্তু pH এর উপরে নির্ভর করে, pH ডিপেন্ডেন্ট। আরও একটি বিষয় সেটা হচ্ছে এফেক্টিভ রেঞ্জ অফ ইন্ডিকেটর pKIN ±1। এর মানে হচ্ছে যে ইন্ডিকেটর যেহেতু বেসিক এবং অ্যাসিড মিডিয়ামে দুটো আলাদা আলাদা কালার দেখায়, আমাদের চোখ, দ্যাট ইজ হিউম্যান আইস, সেই দুটো কালারকে ডিস্টিংগুইশ করতে পারে তখনই যখন একটা ফর্ম অন্য ফর্মের থেকে অন্তত 10 গুণ বা তার বেশি অবস্থায় থাকে। যেমন এখানে দেখানো হয়েছে যে বেসিক ফর্মের কনসেন্ট্রেশন অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনের থেকে 10 গুণ বা তার বেশি হতে হবে, অথবা ভাইস ভার্সা হতে হবে, তবে আমরা কালারের চেঞ্জটা বুঝতে পারবো। এটা কি বলা হচ্ছে এফেক্টিভ রেঞ্জ অফ ইন্ডিকেটর। এরপরে আসি বাফারে। বাফার হচ্ছে দ্য সাবস্ট্যান্স which can resist the change in pH of a solution upon addition of small amount of acid, base or solvent. বাফার দু রকমের হয় আমরা জানি, একটা অ্যাসিড বাফার এবং বেসিক বাফার। অ্যাসিড বাফার মানে তাতে একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের সাথে একটি সল্টের মিশ্রণ থাকে, যেমন অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিটেট। আর বেসিক বাফারে থাকে একটি উইক বেস এবং স্ট্রং অ্যাসিডের সাথে তার কোনো একটি সল্ট, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই এক্সপেরিমেন্টটাতে আমরা অ্যাসিড বাফার নিয়ে কাজ করব এবং অ্যাসিড বাফারের পিএইচ এর জন্য যে ইকুয়েশন সেটাকে আমরা জানি হেন্ডারসন ইকুয়েশন বলা হয়, এবং সেটা হচ্ছে pH is equals to pKa plus log concentration of salt by acid. pKa মানে নেগেটিভ লগারিদম অফ Ka, মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দ্য উইক অ্যাসিড। এখন আমরা যেটা করতে চাইছি, আমরা কতগুলো বাফার সলিউশন বানাতে চাইছি যাদের পিএইচ গুলো হবে আলাদা। পিএইচ আলাদা করার উপায় হচ্ছে সল্ট এবং অ্যাসিড কনসেন্ট্রেশন রেশিওটাকে আলাদা করা, তাহলেই পিএইচ আলাদা হবে। এবার এই বাফার সলিউশনগুলোর মধ্যে যদি আমি ইন্ডিকেটর অ্যাড করি, আগের স্লাইডে দেখানো হয়েছে যে ইন্ডিকেটরের যে কালার, অর্থাৎ ইন্ডিকেটরের দুটো ফর্ম আয়োনাইজড এবং আনআয়োনাইজড ফর্মের
কনসেন্ট্রেশনের যে রেশিও সেটা আবার পিএইচ ডিপেন্ডেন্ট, সুতরাং ডিফারেন্ট পিএইচে ডিফারেন্ট শেড অফ কালার আমরা পেতে পারি। এটা এক্সপেরিমেন্টটা আমরা এগোই তাহলে বুঝতে পারবো। প্রথমে আমাদের তৈরি করতে হবে একটা 100 মিলিলিটার স্ট্যান্ডার্ড 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন। এর জন্য আমরা একটা 100 মিলিলিটার ভলিউমেট্রিক ফ্লাস্ক নেব। আমরা জানি অক্সালিক অ্যাসিড 0.1 নর্মাল তৈরি করতে গেলে 0.63 গ্রাম অ্যাকুরেটলি ওয়েইং করে এর মধ্যে দিতে হবে। একটু কম বেশি হতে পারে, কিন্তু সেটা আমাদের সঠিকভাবে ওজন করা থাকতে হবে। এরপরে অল্প জলে সলিড অক্সালিক অ্যাসিডকে কিছুটা ডিজলভ করে নিয়ে আমরা ফাইনালি এটাকে ভলিউম মেকআপ করব এই মার্ক পর্যন্ত। তার ফলে আমাদের যেটা তৈরি হবে একটা 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড তৈরি হবে। এটা একটি স্ট্যান্ডার্ড সলিউশন, মানে এর স্ট্রেংথ আমাদের সঠিকভাবে জানা আছে। এরপরে তৈরি করতে হবে 250 মিলিলিটার অ্যাপ্রক্সিমেট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন। কিন্তু এখানে যেটা মনে রাখার সেটা হচ্ছে যে সলিউশনটি এমনভাবেই তৈরি করতে হবে যেন এর স্ট্রেংথ 0.4 নর্মালের থেকে কিছুটা বেশি হয়, কোনোভাবেই যেন কম না হয়। অ্যাসিটিক অ্যাসিড সলিউশন একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেই জন্য এটাকে আমরা একটা মেজারিং সিলিন্ডার দিয়ে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড 8 থেকে 9 মিলিলিটার অ্যাড করব। সাধারণত গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 17 নর্মাল। হিসেব করলে দেখা যায় 5 বা তার কাছাকাছি মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড লাগার কথা 0.4 নর্মাল করতে গেলে, কিন্তু আমরা যেহেতু বেশি করতে চাইছি ওই জন্য একটু বেশি করে অ্যাড করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বেশি করে অ্যাড করতে হবে। এরপর আবার সেই ভলিউম মেকআপ জল দিয়ে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম একটা 250 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড পেলাম, যার স্ট্রেংথ অবশ্যই 0.4 নর্মালের বেশি, কিন্তু এক্স্যাক্ট কত সেটা আমাদের জানা নেই। পরবর্তী ধাপে আমরা 250 মিলিলিটার 0.4 নর্মাল NaOH সলিউশন তৈরি করতে চাইব। এক্ষেত্রেও স্ট্রেংথটা যেন অবশ্যই 0.4 নর্মালের বেশি হয়। সাধারণত 250 মিলিলিটারে 4 গ্রাম লাগার কথা, তো আমরা একটু বেশি করে দেব, 6 গ্রাম সলিড NaOH দেব। এই 6 গ্রাম রাফ ব্যালেন্সে ওজন করলেও হবে, যেহেতু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। অল্প জল দিয়ে ডিজলভ করে নেব, তারপরে ভলিউম মেকআপ করব। এর ফলে আমরা যেটা পাবো 250 মিলিলিটার NaOH সলিউশন, যার স্ট্রেংথ অবশ্যই 0.4 নর্মালের কিছুটা বেশি, তবে এক্স্যাক্ট কত সেটা আমরা জানি না, যেহেতু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলাম, এদের স্ট্রেংথগুলো এক্স্যাক্ট কত সেটা ডিটারমিন করা, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন অফ NaOH সলিউশন। আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক নেব 250 মিলিলিটার, তার মধ্যে পিপেটের সাহায্যে 25 মিলিলিটার স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড, যেটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেরকম দিয়ে নেব, যার স্ট্রেংথ আমাদের জানা আছে। এর সাথে ইন্ডিকেটর হিসাবে 2 ড্রপস ফেনফথেলিন দেব। বুরেটে আমাদের তৈরি করা সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভরে ড্রপ ওয়াইজ অ্যাডিশন করব এবং টাইট্রেশন করব। এন্ড পয়েন্ট পাবো পিঙ্ক কালারেশন এন্ড পয়েন্টে পাওয়া যাবে, এবং এন্ড পয়েন্ট পাওয়ার পর আমরা বুরেট রিডিং নোট করব। সাধারণত আমরা 3 বার এই টাইট্রেশনটা করব, টেক অ্যাটলিস্ট 3 রিডিংস, 3 অবজারভেশনস, এবং ওই 3টের আমরা একটা মিন নেব। ধরা যাক মিনটা হচ্ছে ভি প্রাইম। এগুলো হয়ে যাবার পর আমরা স্ট্রেংথ অফ NaOH বার করতে পারবো। স্ট্রেংথ অফ অক্সালিক অ্যাসিড আমাদের জানা আছে, 25 সিসি আমরা নিয়েছিলাম। এটাকে ডিভাইড করে দেবো ভি প্রাইম, মিন ভলিউম দিলে, তাহলে আমরা স্ট্রেংথ অফ NaOH বার করতে পারবো। পরের ধাপে স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, একই প্রসেস। এক্ষেত্রে আমরা কনিক্যাল ফ্লাস্কে নেব 250 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা বানিয়েছি, যার স্ট্রেংথ 0.4 নর্মালের কিছুটা বেশি। 2 ড্রপ ফেনফথেলিন ইন্ডিকেটর অ্যাড করব, এবং ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আবার এটাকে টাইট্রেট করব। এন্ড পয়েন্ট আবার পিঙ্ক কালার হবে। আমরা বুরেট রিডিং নোট করব, 3 বার এই টাইট্রেশন করব, এবং মিন ভ্যালু নেব। ধরা যাক সেটা ভি ডাবল প্রাইম।
অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রেংথ কিভাবে বেরোবে? ভি ডাবল প্রাইম ইন্টু স্ট্রেংথ অফ এনওএইচ। খেয়াল করো আমরা আগের স্লাইডটিতেই স্ট্রেংথ অফ এনওএইচ বার করেছি, তাহলে এই স্ট্রেংথটা বসাবো, ডিভাইডেড বাই 25 করলে স্ট্রেংথ অফ অ্যাসিটিক অ্যাসিড বেরোবে। তাহলে এইভাবে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যে দুটো সলিউশন ছিল, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, তাদের স্ট্রেংথগুলো বার করে নিলাম, যেগুলো অবশ্যই 0.4 নর্মালের কিছু বেশি হলো, কারণ আমরা বেশি করেই নিয়েছিলাম। আমাদের এর পরের ধাপে এদেরকে এক্স্যাক্ট 0.4 করতে হবে, অর্থাৎ 250 মিলিলিটার এক্স্যাক্ট 0.4 নর্মাল NaOH is prepared by proper quantitative dilution। যতটা জল লাগবে সেই ততটা জল দিয়ে আমরা 250 মিলিলিটার এক্স্যাক্ট 0.4 নর্মাল NaOH তৈরি করব। কোথা থেকে? না, যে NaOH-টার স্ট্রেংথ 0.4 এর বেশি সেটার মধ্যে যতটা জল লাগবে ততটা দিয়ে। এটা নিশ্চয়ই জানা আছে যে কিভাবে করতে হয়। একইভাবে 250 মিলিলিটার এক্স্যাক্ট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন আমরা বানাবো একইভাবে বাই প্রপার কোয়ান্টিটেটিভ ডাইলুশন। এর পরের ধাপে আমরা 100 মিলিলিটার 0.2 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন বানাবো। আমরা অলরেডি আমাদের হাতে 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন আছে, তাহলে আমরা একটা 100 মিলিলিটারের ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়ে তার মধ্যে বুরেটের সাহায্যে অ্যাকিউরেটলি 50 মিলিলিটার ওই এক্স্যাক্ট 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন অ্যাড করব, এবং বাকিটা আমরা ওয়াটার দিয়ে, জল দিয়ে আমরা মার্কটাকে মিলিয়ে দেব। তাহলে হাফ ডাইলুশন হয়ে গেল, তার মানে 0.4 নর্মালটা হয়ে গেল 0.2 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড। পরের ধাপে 100 মিলিলিটার অফ 0.2 নর্মাল সোডিয়াম অ্যাসিটেট বানাতে হবে। সোডিয়াম অ্যাসিটেট আমি কি করে বানাতে পারি? না, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে। তার জন্য আবার একটি 100 মিলিলিটারের ভলিউমেট্রিক ফ্লাস্ক নেব এবং বুরেট থেকে প্রথমে 0.4 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন দেব, যেটা আমাদের কাছে আছে। অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পর আবার বুরেটে সোডিয়াম হাইড্রোক্সাইড ভরে বা অন্য একটি বুরেট ব্যবহার করে আবার 50 মিলিলিটার এক্স্যাক্ট 0.4 নর্মাল NaOH দেব, বা ভলিউম মেকআপ করব NaOH দিয়ে। দিলে পরে আমরা যেটা পাচ্ছি 100 মিলিলিটার এক্স্যাক্ট 0.2 নর্মাল সোডিয়াম অ্যাসিটেট সলিউশন। তাহলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল একটা অ্যাসিড বাফার তৈরি করার, তো অ্যাসিড বাফারের জন্য একটা উইক অ্যাসিড লাগে এবং তার একটা সল্ট লাগে উইথ স্ট্রং বেস, সেই দুটো আমরা তৈরি করে নিলাম। একটা 0.2 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড এবং একটা 0.2 নর্মাল সোডিয়াম অ্যাসিটেট আমরা পারফেক্টলি তৈরি করে নিলাম। এবারে বাফারগুলো আমরা তৈরি করব এই টেবিলটা অনুসারে। এখানে 9টা বাফার, তার কম্পোজিশন দেখানো আছে। প্রথমটা আমরা 9 সিসি অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি, 1 সিসি সোডিয়াম অ্যাসিটেট নিচ্ছি এবং এর পিএইচ হচ্ছে 3.79। পিএইচ কি করে পাচ্ছি? সেই হেন্ডারসন ইকুয়েশন, পিএইচ ইজ ইকুয়ালস টু পিকে প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। যেহেতু দুটো ক্ষেত্রেই কনসেন্ট্রেশনটা একই, সল্ট সোডিয়াম অ্যাসিটেটও 0.2 নর্মাল, আবার অ্যাসিটিক অ্যাসিডও 0.2 নর্মাল, সেজন্য কনসেন্ট্রেশনের বদলে আমরা ভলিউম রেশিওটা নিচ্ছি। তার মানে প্রথম টেস্ট টিউবের জন্য সল্ট নিচ্ছি 1 আর অ্যাসিড নিচ্ছি 9, 1/9, এটা হিসেব করলে আসছে 3.79, আর অ্যাসিটিক অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 4.74। তাহলে এইভাবে আমরা 2, 3, 4, 5 আপ টু 9 এতগুলো ডিফারেন্ট বাফার সলিউশনস অফ ডিফারেন্ট কম্পোজিশন এবং তাদের পিএইচ বার করে ফেললাম। প্রত্যেকটা ক্ষেত্রে টোটাল ভলিউম হচ্ছে 10 সিসি। এবার এই যে টেবিলে বাফার সলিউশনগুলো দেওয়া আছে সেগুলো এবার বানাতে হবে প্র্যাকটিক্যালি। আমরা একটা খালি টেস্ট টিউব নেব, একটা গ্র্যাজুয়েটেড পিপেট নেব 10 মিলিলিটার, সেখান থেকে আমরা 0.2 নর্মাল অ্যাসিটিক অ্যাসিডটা প্রথমে অ্যাড করলাম। যদি 1 নম্বর টেস্ট টিউব হয় তাহলে 1 নম্বর টেস্ট টিউবে যতটা অ্যাসিটিক অ্যাসিড লাগবে সেটা অ্যাড করলাম। তারপরে সোডিয়াম অ্যাসিটেট যতটা লাগবে সেটা অ্যাড করলাম।
সম্পূর্ণ বাফারটা তৈরি হয়ে গেল, 1 নম্বর টেস্ট টিউবের বাফারটা। এরপর এর মধ্যে 5 ড্রপ ব্রোমোক্রেসল গ্রিন ইন্ডিকেটর দিলাম। দিলে এরকম একটা সবুজ বা হালকা সবুজ কালার তৈরি হবে। এটা হচ্ছে 1 নম্বর টেস্ট টিউব। একইভাবে 2, 3, 4, 9টা টেস্ট টিউব আমরা তৈরি করতে পারি। এখানে ব্রোমোক্রেসল গ্রিনের স্ট্রাকচার এবং মলিকুলার ফর্মুলাটা দেওয়া হয়েছে, কেউ যদি জানতে চাও তার জন্য। তো আমরা এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা টেস্ট টিউব তৈরি করলাম। 9টিতেই 5 ফোঁটা করে ব্রোমোক্রেসল গ্রিন ইন্ডিকেটর দেওয়া আছে এবং দেখতে পাচ্ছ যে কালারগুলো কিন্তু সবুজ হলেও শেডগুলো কিন্তু আলাদা। এক্সপেরিমেন্টটার নাম মনে করো কালার ম্যাচিং। আমাকে এবার যেটা করতে হবে, সর্বশেষ ধাপ, আমাকে আননোন পিএইচ একটা দেওয়া থাকবে, একটা সলিউশন দেওয়া থাকবে। সেই আননোন পিএইচ এর সলিউশনটা টেস্ট টিউবে নিয়ে তার মধ্যেও আমরা 5 ফোঁটা ব্রোমোক্রেসল গ্রিন ইন্ডিকেটর অ্যাড করব। করলে সেই টেস্ট টিউবটারও একটা কালার হবে। এরপর আমাদের কাজ হচ্ছে যে এই আননোন পিএইচ এর যে টেস্ট টিউবটা তার কালার 1 থেকে 9 এই টেস্ট টিউবগুলোর কোনটার কালারের সাথে মেলে সেটা চোখে দেখে বোঝা। ধরা যাক এটা এই 4 নম্বরটার সাথে মিলছে। 4 নম্বর যে টেস্ট টিউবের শেড তার সাথে আননোন পিএইচ এর শেড মিলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওই টেবিলটি যেখানে 4 নম্বর টেস্ট টিউবের পিএইচ বার করা হয়েছিল 4.56, তাহলে দাঁড়ালো যে আননোন পিএইচ যেটা আমাকে দেওয়া হয়েছে তার পিএইচ হচ্ছে 4.56। তো এইভাবে কালার বা শেডটাকে ম্যাচ করিয়ে আমরা পিএইচ বার করলাম বলে এই পদ্ধতিটাকে বলা হয় কালার ম্যাচিং। এবং এই পদ্ধতির সাহায্যে আমরা একটা আননোন সলিউশনের পিএইচ বার করতে পারি। থ্যাংক ইউ।